হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপা। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। রোজ সকালে ঘুম থেকে উঠি একটা প্ল্যানিং করে, আর পুরো দিনটা কাটে টোটালি অন্যরকম প্ল্যানিং করে। আমার সাথে কিন্তু এই ঘটনাটা প্রায়ই ঘটে। আগের দিন রাত্রে আমি প্ল্যান করে রাখি যে এই কাজ দিয়ে শুরু করব বা এইভাবে কাজগুলো করব। কিন্তু যখন কাজগুলো পরের দিন সকালে উঠে স্টার্ট করি না, পুরো সব যেন ওলটপালট হয়ে যায়। যেটার পরে যেটা ভাবি করব সেটা সেরকম না হয় টোটালি অন্যরকম হয়ে যায়। তো তোমাদের কার কার সাথে এরকম হয় প্লিজ একটু কমেন্ট করো তো। আমার সাথে তো প্রায়ই হয়। আর যখন ব্লগিং শ্যুট করছি, মানে আবার যখন আমি ব্লগিংটা স্টার্ট করছি, এখন তো আরও শুরু হয়ে গেছে। মাঝখানে যখন কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম, মানে ব্লগ করতাম না, তখন ঠিকই ছিল, তবুও মানে চলছিল একটা রুটিনে। আবার যখন নতুন করে ভিডিও শুরু করেছি, আবার যেন সব উলটপালট হয়ে যাচ্ছে। তো এটা হলে তো চলবে না। আমাদের মতন হাউসওয়াইফ যারা আমরা ইউটিউব করি, ভিডিও করি, সংসার, বাচ্চা সমস্ত কিছু সামলে কিন্তু টাইম মেনটেন করা, মানে টাইমটাকে পুরোপুরি ইউটিলাইজ করা কিন্তু একটা বিশাল টাফ ব্যাপার হয়ে যায়। আর তার জন্য কিন্তু একটা রুটিনের ভীষণ প্রয়োজন। তো এই জন্য আমি আজকে সকালে ভীষণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠে আগে নিজের যা যা কাজ, যেরকম যোগা করা, নিজের মর্নিং ড্রিঙ্কটা খাওয়া, ফ্রেশ হওয়া, সমস্ত কিছু কিন্তু ঝটপট করে নিচ্ছি। আর আমি যে এই এক্সারসাইজগুলো করি না, এগুলো কিন্তু মেনলি আমার পিসিওডির প্রবলেমের জন্য করি। তো যাদের যাদের পিসিওডি প্রবলেম আছে তারা কিন্তু এই মানে এক্সারসাইজগুলো, প্রাণায়ামগুলো করতে পারো, ভীষণ এফেক্টিভ আর কি। এই পিসিওডি রোগটা কিন্তু ভীষণই বাজে, তোমার স্কিন, চুল সমস্তটা কিন্তু পুরো একদম বাজে করে দেয়। আর আমাদের নিজেদের যখন স্কিনটা, চুলটা যখন খারাপ হতে তখন নিজেরা দেখি না, তখন ভীষণই খারাপ লাগে, মনটা যেন খারাপ হয়ে যায়, নিজের মধ্যে কেন এনার্জি খুঁজে পাই না কাজের। তো এই রোগটা কিন্তু সচরাচর যায় না। এটা কিন্তু একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হয়, তাহলে কিন্তু কন্ট্রোলে থাকে। যতই তুমি মেডিসিন নিবে ব্যাস ততদিনই ঠিক থাকবে। যখন তুমি মেডিসিন নেওয়া বন্ধ করবে, পরে কিন্তু আবার ফিরে আসবে। তো সেই জন্য পিসিওডির ক্ষেত্রে আমি যেটা বুঝেছি, এবং ডক্টরও আমাকে বারবার বলেছে, একটা হেলদি লাইফ লিড করা, সাথে নিজের ওয়েটটাকে মানে কন্ট্রোলে রাখা, ওয়েট যাতে একদমই না বাড়ে। তোমার হাইট অনুযায়ী যেটা ওয়েট তার মধ্যে থাকুক, বা তার থেকে 1-2 কেজি কম থাকলেও কোনো অসুবিধা নেই। ওয়েট কিন্তু একদমই বাড়তে দেওয়া যাবে না। তো সেই জন্য যতটুকু পারি সব দিক সামলে করার চেষ্টা করি। এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু করে বসি না যেটা আমার আয়ত্তের বাইরে বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তেমন কিছু নয়। কিন্তু রোজ ওই 30 মিনিট আমি এক্সারসাইজ করার চেষ্টা করি। আগে হাঁটতেও যেতাম বিকেলের দিকে, কিন্তু এখন হয় না, এতটা পরিমাণ বৃষ্টি থাকে না, তারপরে মেয়ে আস্তে আস্তেই স্কুল থেকে লেট হয়ে যায়, সেই জন্য আর বিকেলবেলা হাঁটতে যাওয়াটা হয় না। না হলে 1 ঘন্টা করে হাঁটতেও যেতাম আগে। তো দেখো, আজকে মেন কাজ হচ্ছে আমার সমস্ত ঘরের বিছানা চাদরগুলো পাল্টে দিয়ে এগুলো কেচে দেওয়া। কিছু কিছু ঘরের ক্লিনিং যেগুলো বহুদিন ধরে পেন্ডিং পড়ে আছে, এবং এই বিছানার চাদরগুলো আজ কাচি কাল কাচি করে ওয়েদারের জন্য কাচাই হচ্ছিল না। তো আজ সকালবেলা উঠে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে, তো আর দেরি নয়। তো ভাবলাম যে না, আজকে আমি তাড়াতাড়ি উঠেছি যখন, এবং ওয়েদারটাও যখন ভালো আছে, যতগুলো বিছানার চাদর আছে সব আজকে তুলে দেবো, একেবারে তুলে দিয়ে কিন্তু এগুলো কাচতে দিয়ে দেবো। হাতে কাচবো না, এগুলো সব ওয়াশিং মেশিনে কাচতে দেবো। আমি ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে না, যখন আমি বিছানা চাদরগুলো কাচি তখন থেকে কিন্তু ওয়াশিং মেশিনেই কাচি। হ্যাঁ, একটা চাদর যদি কোনো দিন কাচি তাহলে হাতেই কেচে নিই, কিন্তু যদি মনে করো আমি চেষ্টা করি যেদিন আমি বিছানা চাদর কাচবো তো প্রতিটা ঘরের যেন একসাথে চেঞ্জ করে দিতে। এতে সময়টা বেশি লাগে, আমি জানি, বুঝতে পারি, কারণ কি প্রতিটা ঘরের বিছানা চাদর তোলা, চেঞ্জ করা, আবার নতুন একটা ফ্রেশ চাদর পাতা, তাতে সময়টা বেশি লাগে। কিন্তু আমার ওই যে ওয়াশিং মেশিনে তো একটা চাদর কাচতে দেওয়া যায় না, তাই চেষ্টা করি যাতে আমি পুরো 3টে ঘরের চাদর একবারে তুলে কাচতে দেওয়া। আর রেগুলারের জামা কাপড় তোমরা তো দেখোই, আমি হাতেই বেশিরভাগ কাচি, খুব কম কিন্তু আমি ওয়াশিং মেশিনটা ইউজ করি। জিনিস আছে বলেই ইউজ করতে হবে তেমন কোনো মানে নেই। আর এখানে দেখো, এই যে ডিভানের চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা না, এখানে কিন্তু সিঙ্গেল বেডের চাদর পাতলে হয় না, ডাবল বেডের চাদর পাততে হয়। তো সেই কারণে আমাকে এইভাবে গিট মেরে দিতে হয়, যাতে চাদরটা এদিক ওদিক না হয়ে যায়। কারণ লম্বাতে তোমার ঠিক হয়ে যায়, কিন্তু চওড়াতে তো অনেকটা বড় হয়ে যায় চাদরটা।
সেক্ষেত্রে আমি কী করি, চওড়া দিকটাতে দুপাশে এইভাবে করে গিট দিয়ে এইভাবে চাদরটাকে সেট করে দিই, যাতে চাদরটা আর এদিক ওদিক না হয়। আর এই কুশন কাভারগুলোকে আর চেঞ্জ করব না, জাস্ট শুধু ওই বিছানার কাভারটাকে চেঞ্জ করেছি। কারণ আজকে রোদ খুব উঠেছে তাও কিন্তু নয়, কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আজকে নামবে না। নাহলে শিলিগুড়িতে যা ওয়েদার চলছে কিছুদিন হলো, মানে একবারে কি বলবো, বিভৎস ওয়েদার। কি যে শুরু হয়েছে, এরম বৃষ্টি মনে হয় গত 2-3 বছর আমি দেখিনি। খুব যে পরিমাণ বৃষ্টি, জল জমে যাচ্ছে তা কিন্তু নয়, কিন্তু ঝিমঝিম ঝিমঝিম হালকা হালকা করে বৃষ্টি এবং মেঘলা মেঘলা ওয়েদার প্রায় দিনই, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, বেশি হবে হয়তো। এক ফোঁটা রোদ ওঠে না ঠিক মতন, মানে ভীষণই, যাদের মনে করো জায়গা খুবই কম, জামা কাপড় শুকোতে অসুবিধা, তাদের তো খুবই কষ্টকর এই সমস্ত দিনে। আর আজকে একটু নিশ্চিন্ত আছি, কারণ কি মেয়ের আজকে স্কুলে টিফিন রেডি করার কোনো ঝামেলা নেই। ওর টিফিনটা আমি আগের দিন রাতে আর কি বানিয়ে রেখেছিলাম। সুজির কেক বানিয়েছিলাম, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি একটু টেনশনে ছিলাম রেসিপিটা কেমন হবে, কেমন বানিয়েছি, খেতে কেমন হবে। তো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল কেকটা খেতে। এরপরে নেক্সট আবার যখন বানাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো সেই জন্য টিফিন বানানোর ঝামেলাটা নেই বলে আমি একটু সকাল সকাল উঠে আমার এই বাড়তি কাজগুলো এগুলো করে নিচ্ছি, কারণ এগুলো করার জন্য না একটা এক্সট্রা সময়ের প্রয়োজন হয়। রোজকার যে ডেলি কাজগুলো থাকে সেগুলো তো রোজই চলে, সেগুলোর কিন্তু কোনো হেরফের হয় না, কিন্তু এক্সট্রা কিছু ক্লিনিং, যেরকম মনে করে আজকে খাটটা একটু মুছলাম, তারপরে এই ডিভানের পিছনের টাইলসটা পরিষ্কার করলাম, তো এগুলো না মানে করে আর হয় না, সময় বের করতে পারছিলাম না। তো আজ যেহেতু মেয়ের স্কুলের টিফিনটা বানানো নেই, আর ওদিকে রান্নার ঝামেলাটাও আমার অনেকটা কম আছে, তো সেই জন্য ভাবলাম যে চলো আজকেই না হয় আর দেরি করব না। প্রতিদিন রুটিনে আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে কাজের রুটিনে। আজ এগুলো পরিষ্কার করে সকাল সকাল তারপরে মেয়ের কে স্কুলের জন্য রেডি করাবো, মানে ওর টিফিন যাবতীয় যা প্যাক করার সেগুলো আর কি করব। তো এই যে দেখো, ওকে টিফিনে ওই কেকটা যেটা বানিয়েছিলাম সেই কেকটা দেব, আর দেব আম কেটে, ব্যাস। এখন তো আমের দিন, আম সব সময় বাড়িতে থাকে, আর এই আম খেয়ে খেয়ে মনে হয় আমার ওয়েট লস করার থেকে ওয়েট আরও গেইন করে ফেলছি। এত ভালো লাগে না আমার আম খেতে, আর লোভও সামলাতে পারি না। তো দেখো কেকগুলো কি সুন্দর হয়েছিল। আর কেকটা না খেতে মানে হলদিরাম যে কোম্পানিটা আছে তার এক প্রকারের কেক পাওয়া যায়, সেম টেস্ট হয়েছিল খেতে। আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড বলছিল তো এটা তো ওই রকমই টেস্ট লাগছে হলদিরামের কেকের মতন। সত্যি তাই, ওই রকমই লাগছিল, দারুণ হয়েছিল। আমি তোমাদের সাথে অবশ্যই নেক্সট ডে রেসিপিটা শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, ইউটিউবে এখন কম্পিটিশন এত বেড়ে গেছে, তোমরা আমাকে সবাই বলছো যে দিদি সাপোর্ট করো, দিদি কি করব, ভিউজ আসছে না। সত্যি কথা বলতে ভীষণ মানে অবস্থা খারাপ, মানে এত ইউটিউবে চ্যানেল হয়ে গেছে, কম্পিটিশন প্রচুর হাই, তো লোকের এক্সপেকটেশনও খুব হাই। তোমার কাছে তুমি যত ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবে ততই কিন্তু তোমার মানে চ্যানেল গ্রো করার চান্স বেশি। তো সেই জন্য বলবো, যাদের সময় খুব কম তাদের ইউটিউবে চ্যানেল না খোলাই ভালো। যদি তুমি নিজের প্রতি কনফিডেন্ট না থাকো যে তুমি সব সামলে তারপরে হচ্ছে ইউটিউবটা করতে পারবে একটা কোয়ালিটিফুল ভিডিও। ইউটিউবটা এখন এমন যে তুমি যেরকম তেরকম ভিডিও দিলে কোনো লাভ নেই, তোমার পুরো পরিশ্রমটা কিন্তু বৃথা হবে। সেখানে তোমাকে একটা পুরো কোয়ালিটিফুল ভিডিও তোমাকে দিতে হবে, সেই জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন। তুমি যদি ভাবো যে তুমি তোমার যাবতীয় যেগুলো এক্সট্রা কাজ, যদি বাইরে কোনো জব করে থাকো, যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, বা সংসারের কাজকর্ম তোমার থেকে থাকে, ছোট বাচ্চা সামলানোর থাকে, সেই সমস্ত সামলে এগুলো তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কারণ ইউটিউবটা কিন্তু আমাদের সেকেন্ড প্রায়োরিটি, আমি যেটুকু মনে করি। তো সেগুলো সামলে যদি তুমি ইউটিউবে একটা সুন্দর ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারো, তাহলেই কিন্তু ইউটিউবে আসবে। নতবা ইউটিউব থেকে মানে কাজ না করাই ভালো, বা ইউটিউব ছেড়ে দেওয়াই ভালো। তো কেন বলছি, ডিটেলসে বলছি। তো এখানে দেখো, আমি জামা কাপড়গুলো যেগুলো বিছানা চাদর সব কেচেছিলাম, তুলেছিলাম, সেগুলো কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে। তাতে আমার মনে হয় কি যেন একটু বেশি পরিষ্কার হয়। ভিজিয়ে রেখে তারপরে ওয়াশিং মেশিনে সেগুলো দিয়ে দিয়েছি, মানে ভিজে জামা কাপড়গুলো। এখন আরেকটু সার্ফ দিয়ে ব্যাস ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। ওয়াশিং মেশিন ওর কাজটা করতে থাকবে, ততক্ষণে আমি স্নান করে আসবো।
আর যদি তোমরা ভাবো যে না ইউটিউবটাকে নিজের প্রফেশন হিসাবে নেবে, সেই জন্য সমস্ত কিছু তুমি যেই প্রফেশনের সাথে যুক্ত আছো বা যেই কাজগুলো করো সেগুলো ছেড়ে যদি তুমি পুরো টাইমটা ইউটিউবে দাও, তাহলে আমার মতে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে, আমি কিন্তু বারবার বলছি আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে সেগুলো কিন্তু ঠিক নয়। সেটা করা এক প্রকারের বোকামো হবে। হ্যাঁ, যারা আর্থিকভাবে তোমরা মনে করো স্ট্যাবেল আছো, যাদের ফ্যামিলির সাপোর্ট আছে মানে আর্থিকভাবে, তারা কিন্তু সব কিছু এক সাইডে করে পুরো দিনটা ইউটিউবে ইনভেস্ট মানে দিতেই পারো। হ্যাঁ, তুমি ইউটিউবে অনেক পরিমাণ তোমরা ইনভেস্টও করতে পারবে, মানে যত তুমি ইনভেস্ট করবে তত কিন্তু তোমার ভিডিও কোয়ালিটিগুলো ভালো হতে থাকবে। তো সেটা যদি তুমি পারো তাহলে এফোর্ট করতে পারো, তাহলে অবশ্যই বলবো যে হ্যাঁ, ইউটিউবটাকেই তুমি ফার্স্ট প্রায়োরিটি দাও। সব কাজ একদিকে রেখে বা বন্ধ করে তুমি ইউটিউবটাকে জানে প্রাণে দিয়ে করো, অবশ্যই হয়তো তুমি পেতেও পারো, মানে ইউটিউবে সাকসেস পেতেও পারো। সময় লাগতে পারে, কিন্তু আমাদের মতন যারা আছো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ আছি, সংসার সামলে বাচ্চা সামলে যাদের ইউটিউব করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমাদের নিজেদের উপরই যদি আস্থা না থাকে যে আমরা সব দিক সামলে একটা ভালো ভিডিও দিতে পারবো না, তাহলে ইউটিউবটা কিন্তু না করাই ভালো আমি বলবো। কারণ ইউটিউব এখন ভীষণ কম্পিটিশন, পুরো সব কথা কিন্তু এই ভিডিওতে বলা সম্ভব হবে না। নেক্সট ভিডিওতে এই সম্বন্ধে আমি আরও কিছু ডিটেলসে বলবো তোমাদেরকে যে কেন আমি এই কথা বলছি। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, এখানে দেখো স্নান করে আমি তারপরে জামা কাপড় মেলে পুঁই শাক কাটতে এসেছিলাম। এগুলো আমার হাতে লাগানো পুঁই শাক। তো ভাবছি কটা মানে যতগুলো ডাল ছেড়েছে, এখানে দুটো ক্যারেটে 3-4টে গাছ আছে, অনেক ডাল ছেড়েছে। তো এখান থেকে কিছু ডাল কেটে শাশুড়িকে দেবো, রান্না করবে, আর কিছু আমি রেখে দেবো। আজ রান্না করব না, কাল রান্না করব। অনেকটাই কিন্তু হয়েছে। তো কী যে ভালো লাগছিল যখন নিজে হাতে লাগানো গাছগুলো থেকে এইভাবে শাকগুলো তুলছিলাম না, বেশ আমার আনন্দ লাগছিল। আর ওদিকে আজকে মাছ রান্না করব, হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো মাছের ঝোল আর ভাত করলেই হয়ে যাবে, সেই জন্য রান্নার অতটা চাপ ছিল না। আগে পুঁই শাকগুলো কেটে নিয়ে যাই, শাশুড়ি মাকে কটা দিয়ে আসি, আর কটা আমার জন্য রেখে দিই। আর এই দেখো ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে, আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি। আর আগের দিনের না অনেক খাবার বেঁচে গেছে, মানে কি বলবো, রান্না করি ঠিকই, এদিকে শাশুড়ি মা আবার খাবার পাঠায়, মানে রান্না করে তরকারি পাঠায়, আমার বেশি হয়ে যায়। তো ভাতও হয়ে গেছে, একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল করে নিয়েছিলাম, মানে ভাতটা বসিয়ে আমি পুঁই শাক কাটতে গেছিলাম। আর এখানে দেখো আগের দিনের ডাল, সয়াবিনের তরকারি সব কিন্তু রয়ে গেছে। তো সেই জন্য আর তেমন কিছু করলাম না, শুধু ওই মাছের ঝোল আর ভাতটাই করলাম, আর সয়াবিনের তরকারি আর ডাল দিয়ে কিন্তু হয়ে যাবে এই বেলাটা। আবারও আজকে দেখো শাশুড়ি মাই দেখো কচুর শাক পাঠিয়েছে। কি বলবো, এরকম রোজ রোজ পাঠায়, আমিও দিই, কিন্তু এই করে করে আমার বেশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।